হ্যালো এভরিওয়ান, অমিত স্যার টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আগের ভিডিওতে আমি 15 থেকে 30 অবধি অঙ্ক করে দেখিয়েছি। আজ আমি 31 থেকে 45 অবধি অঙ্ক করে দেখাবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। দেখো 31 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর জানতে চেয়েছে বেতন কত। পরের ঘটনা বললে কি করতে হয়, 100 সবসময় নিচে করে লিখতে হয়। আমি বারবার বলেছি, চলো দেখি কিভাবে করব। যে প্রথমে বেতন এখন কত আছে, 10,000। 10,000 টাকা বর্তমান বেতন, এর ওপরে 3 বছর পর জানতে চেয়েছে, আর 3বারই বৃদ্ধি পেয়েছে। কত করে? প্রথম বছর 10%, 10% মানে 110। 100টা নিউট্রাল, 10% বেশি, তাই 10 বাড়িয়ে দিলাম, 110/100। তার পরের বছর 20%, তার মানে 120/100। তার পরের বছর 30%, মানে 130/100। এবার এগুলো কাটাকাটি করতে হবে। 4টে শূন্য করে কাটলাম, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, 100 কাটলাম। তাহলে গুণ করলে দেখো আমরা পাচ্ছি 13 আর 12 যদি গুণ করি তাহলে 13 দুয়ে 26, 13 একে 13, 156। আর তার সাথে যদি 11 গুণ করি তাহলে 6, 6 আর 5 11, 5 আর 1 6 আর 1 7, আর 1, আর এখানে একটা শূন্য আমাদের আছে, তাহলে 17,160 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, মানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে শুধু একটাই জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে 3 বছর পর বা 2 বছর পর বা 1 বছর পর, মানে পরের ঘটনা যখন জানতে চাইবে তখন 100 গুলো সব নিচে করব। এই জিনিসই যদি বলতো আমাদেরকে যে আগের ঘটনা, তাহলে সেম জিনিসই হতো, শুধু এই 100 গুলো আমরা উপরে করতাম। কেন হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা সেই ভিডিও পারলে একবার দেখে নিও। 32 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের। একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হয়। প্রথমে গাড়িটির দাম কত ছিল? প্রথমে জানতে চেয়েছে মানে আগেকার ঘটনা জানতে চেয়েছে। আগের অঙ্কটা যেমন করলাম কি, 3 বছর পর জানতে চেয়েছিল, আর এটাতে আগেকার ঘটনা জানতে চেয়েছে। আগে মানে কি করব, 100 গুলো সব উপরে লিখবো। দেখো গাড়িটির দাম কত হয়েছে, গাড়িটির দাম হয়েছে 5,04,000। কিরকম ভাবে হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে, দেখো তিনবার হয়েছে, তিনবারই হ্রাস পেয়েছে। প্রথমে 10, তারপর 20, তারপর 30। তাহলে সব 100 গুলো উপরে লিখবো। 100, নিচেতে প্রথমে 10% হ্রাস, মানে 100 থেকে 10 কমে যাচ্ছে, তাহলে 90। তারপর 20% হ্রাস, মানে উপরে 100, নিচে 20% হ্রাস বলতে 100 থেকে 20 কমে যাচ্ছে, তাহলে 80। তারপর 30% হ্রাস, তার মানে 100 থেকে 30 বিয়োগ, তাহলে হয়ে যাচ্ছে 70। এবার এগুলো কাটাকাটি করতে হবে। এখানে আমি প্রথমেই 3টে শূন্য কেটে দিচ্ছি, একটা, দুটো, 3টে। দেখো এটাকে 9 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে। 5 9 45, 6 9 54। এটাকে 8 দিয়ে কাটছি, 7 8 56। আর এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, আমাদের পড়ে থাকছে কি, 3বার 100 পড়ে থাকছে। তার মানে আমাদের ফাইনালি অ্যান্সার হবে একের পর 6টা শূন্য। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 33 নম্বর অঙ্ক বলেছে, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% ও 6% হারে কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর জানতে চেয়েছে। পর মানে কি, 100 গুলো নিচে লিখবো। তাহলে প্রাথমিক লোক সংখ্যা 1,25,000, 3 বছর পরের ঘটনা, তাই 3বারই 100 নিচে হবে। আর কি হয়েছিল, 3বারই হ্রাস হয়েছিল। প্রথমবারে 2%, তার মানে 100 থেকে 2 হচ্ছে 98। তার পরের বারে 4%, তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে আমাদের 96। তার পরের বারে 6%, তাহলে 100 থেকে 6 বিয়োগ করলে আমাদের 94। এবার কাটাকাটি করি, এখানে 3টে শূন্য কাটলাম, এখানে দুটো, এখানে একটা। এটাকে 25 দিয়ে কাটছি, 5 25 125, 4 25 100। 4 দিয়ে এটাকে কাটছি, 4 2 8, 4 4 16। তারপর 5 দিয়ে এটাকে কাটছি, 5 2 10, 2 12, 24। এবারে 3টাকে গুণ করলে আমাদের ফাইনালি অ্যান্সার চলে আসবে 98, 94 আর 12। 98 ইন্টু 94, 4 8 32, 3 থাকছে, 4 9 36, 8 9 72 আর 3 100, 111।
111-র 1, 9-9-81 আর 92, 92। আর 12কে যদি গুণ করি আমাদের আসছে 12-2-24, 12-1-12, 13-14, 1, 12-2-24, আর শেষে 544 আসবে, এরকমই কোনো অ্যান্সার আমাদের কিন্তু এখানে হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি অপশন ডি একমাত্র, যেটা 11,544, 11,544 এই অ্যান্সারটাই রয়েছে। তাহলে অপশন আমাদের এখানে হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 11,544। 34 নাম্বার, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর, তাহলে ওইভাবেই করব মেথডগুলো, যে 100% টোটাল আমাদের ভাড়া ছিল, সেখান থেকে 20% ভাড়া দিয়ে দিয়েছে, এটা 20% ভাড়া দিয়েছে, তাহলে বাকি পড়ে আছে কত, 80%। বাকি টাকার 70% সংসার খরচ করে, এই যে বাকি টাকা তার 70%, তাহলে এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। বাকি টাকার 70%, 70% সংসার খরচ করলে আমাদের পড়ে থাকছে কত বাকি, দেখো 80%-এর মধ্যে 70% যদি হয়ে যায় তাহলে পড়ে থাকছে কত, 30%। কারণ আমি বলেছি যে এই 80টা 80 নয়, এই 80টা হলো 100%-এর ভ্যালু আমাদেরকে ধরতে হবে, টোটাল ভ্যালু ধরতে হবে এটা 80টা, তবেই 80-র মধ্যে 70%। যদি এটা পার্সেন্টেজ না বলতো তাহলে 80-র মধ্যে 70 হলে তখন এখানে 10 করতাম, যেহেতু পার্সেন্টেজে ভ্যালু আছে তাই 70% যদি হয় বাকিটা পড়ে থাকে কত, 30%। পরের লাইনে বলেছে দেখো, তার সঞ্চয় যদি 3600 টাকা হয়, তাহলে এই যে 80%-এর মধ্যে 70% সংসার খরচ করছে, তাহলে বাকিটা নিশ্চয়ই সঞ্চয় করছে, কত সঞ্চয় করছে, 80-র 30%। তাহলে এইটুকু ভ্যালু আমাদের বের করতে হবে, যে 80-র 30%, মানে 30/100 সমান কত হচ্ছে, 0.024%। এই যে 24% ভ্যালু, এইটা মানেই ওই 3600 টাকা, 24% মানেই হচ্ছে 3600 টাকা। জানতে চেয়েছে আমাদেরকে বেতন কত টাকা, বেতন কত ছিল, 100% ছিল, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, ঐকিক নিয়ম করো, 100 গণিত 3600, কোনাকুনি গুণ করলাম এর সাথে, আর নিচে 24, 6 দিয়ে কাটছি, 4 6 24, 6 6 36, 0, আর এটা 4 25-এ 100, 25-কে 6 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 150, তারপর দুটো শূন্য, তাহলে 15,000 আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই ছকগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো, ডাইরেক্ট এই ফর্মুলাতে ডাইরেক্ট আসতে পারো, মানে এই ফর্ম থেকে তোমরা ডাইরেক্ট করতে পারো, শুধু এই ফরম্যাটটা মনে রাখার চেষ্টা করবে। এখন প্রথম যারা বিগিনার তারা এইভাবেই করো, আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এগুলো অ্যাভয়েড করে ডাইরেক্ট এখানে করতে লাগবে। 35 নম্বর অঙ্ক, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী, যে জিতেছে সে পেয়েছে 60%, তাহলে বাকিটা যে হেরেছে তার মানে 40%। টোটাল ভোটার কত ছিল, 100%, এখান থেকে দুই ভাগে ভাগ হয়েছে, যে প্রার্থী জিতেছে সে পেয়েছে 60%, তাহলে যে হেরেছে সে পেয়েছে 40%। যে জিতেছে সে কত ভোটে জিতেছে, সে 5,000 ভোটে জয়লাভ করেছে, তার মানে কি এর থেকে 5,000 ভোট বেশি পেয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, পার্সেন্টেজের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 60 আর 40-এর মধ্যে 20%-এর ডিফারেন্স, তাহলে 60 বিয়োগ 40%, 60% বিয়োগ 40% ইজ ইকুয়াল টু 20%। এই যে 20%-এর ডিফারেন্স, এইটা মানেই ওই 5,000 ভোট, 5,000 ভোট বেশি পেয়েছে কেন, এই 20% ভোট পাওয়ার জন্যই। তাহলে আমরা লিখতে পারি যে 20%-এর ক্যাপাসিটি হচ্ছে 5,000 ভোট। জানতে চেয়েছে মোট ভোটার, মোট ভোটার কত ছিল, 100%, তাহলে 100%-এর ক্যাপাসিটি কত হবে। ঐকিক নিয়ম করতে পারো, বা এভাবেও হচ্ছে 20, 100টি, এটার কত গুণ, 5 গুণ, এদিকে যদি 5 গুণ হয় তাহলে এদিকেও আমাদের কত গুণ হবে, 5 গুণই হবে, 5-এর সাথে 5 গুণ করলে 25, তারপর 3টে শূন্য, 25,000, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 36 নম্বর অঙ্ক আমাদের বলেছে যে একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। তাহলে প্রথমে আমরা ফার্স্ট অফ অল ছকটা করে নিই, যে 100% ছিল ভোটার টোটাল, সেখানে 25% ভোটার ভোট দেয়নি, এটা দেয়নি, তাহলে দিয়েছে বাকিটা মানে 75%। যারা ভোট দিয়েছেন মানে এই 75% ভোটারের মধ্যে, তার মধ্যে 2% ভোট বাতিল হচ্ছে, তাহলে এই 75-এর মধ্যে আবার 2% ভোট বাতিল হচ্ছে, তাহলে এটা বাতিল হয়ে গেলে আমাদের পড়ে থাকছে কত, 2% যদি চলে যায় এটা 100%-এর ভ্যালু ধরতে হবে, তাহলে 98% আমাদের পড়ে থাকছে।
গ্রাহ্য ভোটের মানে এই যে এইটা গ্রাহ্য ভোট, এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি 9,261 ভোট পেয়েছেন। তার মানে 98 এর 75%, 98 এর 75% যে পেয়েছে সে 9,261 ভোটে ভোট পেয়েছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা নিয়েও কাজ নেই, এটা নিয়েও কাজ নেই। তাহলে আমাদের ফাইনালি বেরোলো 75 এর 98%-এর 75%, এইটা মানেই 9,261 ভোট। তাহলে আমরা এইভাবে করব যে 75 এর 98% মানে 98/100 গণিত 75/100, এইটা সমানই কত বলে দিয়েছে, 9,261। 9,261 মোট ভোটার কত জানতে চেয়েছে, মোট ভোটার বলতে টোটালটা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, ঐকিক নিয়মে করে নেবো। এই ভ্যালুটা আমরা কাটাকাটি করতে পারতাম, কিন্তু ফাইনালি আমি শেষে কাটাকাটিটা করব, একবারই হয়ে যাবে। ঐকিক নিয়ম করলে কি হবে, এর সাথে এর কোনাকুনি গুণ হবে, 9,261 গণিত 100। আর নিচেতে হবে দেখো, এই টোটাল ফরম্যাটটা যদি আমি নিচেতে আনি তাহলে এই 75, 98 আর 75 এটা নিচেতে হয়, আর এগুলো কি হয়, এগুলো উল্টে গিয়ে ওপরে হয়ে যায়। তার মানে ফাইনালি এরকম হয়, দেখো 75 গণিত 98 গণিত 75, আর এই যে দুটো 100 রয়েছে এর নিচে হওয়ার কথা ছিল যেটা, সেটা যদি আমরা উল্টে দিই তাহলে ওপরে চলে যাচ্ছে, মানে ওপরে 100 গণিত 100। এবার কাটাকাটিটা সম্পূর্ণ করতে হবে। এখানে 75 গুলোকে আমি 25 দিয়ে কাটছি, এটা 3×25 75, এটা 4×25 100, এটাও তাই 3×25 75, 4×25 100। এটা 2 দিয়ে কাটছি, 2×4 8, 2×9 18, এটাও 2 দিয়ে কাটছি, 2×2 4। এটাকে দেখো 7 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 7 দিয়ে যদি করি তাহলে 7×1 7, 8 9 2, 7×3 21, 1, 7×2 14, 15 16 2, 7×3 21, আর এটা 7×7 49। আবার 7 দিয়ে চলে যাচ্ছে, এটা 7×1 7, 6 13 মানে 62 আসছে, 7×9 7×8 56, 56 হচ্ছে ওইদিকে 6 মানে 7×9 63। 3 দিয়ে কাটি, 3×6 18, 3×3 9, আবার 3 দিয়ে কাটছি, 3×2 6, 3×1 3। তাহলে 4×2 8, 8-এর সঙ্গে যদি 21 গুণ করি তাহলে ফাইনালি পাচ্ছি আমরা 8×1 8, 8×2 16, আর এখানে দেখো দুটো শূন্য পড়ে আছে, তার মানে 16,800 আমাদের অ্যান্সার আসছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 37 নম্বর অঙ্ক, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। তাহলে রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, 15 নাম্বার পিছিয়ে থাকলো তার মানে। আর মোহন 40% নাম্বার পেয়ে 40% নাম্বার পেয়ে 35 নম্বর বেশি পেলো। তাহলে 40% নাম্বার পেয়ে 35 নাম্বার বেশি পেলো, মানে প্লাসে রইলো, এতটা নাম্বার দরকার ছিল না কিন্তু এগিয়ে থাকলো। তাহলে এরকম যখন অঙ্ক দেবে কোনো আমাদের, তখন কি করতে হয়, এই যে ডিফারেন্স গুলো মানে পার্সেন্টেজের যে ডিফারেন্স, এই দুটোকে বের করতে হয়। তাহলে দেখো 40 মাইনাস 30%, দেখেই বুঝতে পারছি আমরা এটা 10% ডিফারেন্স। এই যে 10% ডিফারেন্স, আর এখানে এই নম্বরগুলোর যোগফল বের করতে হয়, যে এদের যে ডিফারেন্সটা হচ্ছে সেইটাই তো এই নম্বরের যোগফল। তার মানে 15 প্লাস 35, 15 নাম্বার যদি বেশি পেত তাহলে কি হতো, সে পাস করে যেত। আর এই 35 নাম্বার তো বেশি পেয়েছে, এটা যদি কমে যেত তাহলেও সে পাস করতো। সেই জন্য আমরা দুটোকে কি করলাম, যোগ করলাম। যোগ করলে দেখো আমাদের আসছে 35 50। তাহলে এই 10%-এর ক্যাপাসিটি কত হচ্ছে 50। তাহলে আমরা এখান থেকে টোটাল নাম্বারটা বের করে নেবো, যে 10% মানেই যদি আমাদের 50 নম্বর হয়, আমরা জানি সব সময় মোট নাম্বার কততে হয়, 100 উপর হয়। তাহলে 100% মানে কত, এদিকে দেখো 50টা 10-এর কত গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে। তাহলে 100-র সঙ্গেও আমরা কি করব, 5 গুণ করব। তাহলে 100% সমান আমরা কত পাবো, 100% সমান আমরা পাবো 500। এইটা আমরা পেয়ে গেলাম মোট নাম্বার, মোট। জানতে চেয়েছে ওখানে পরীক্ষায় পাস নম্বর শতকরা কত, শতকরা। তাহলে প্রথমে আমরা পাস নম্বর বের করে নেবো। আমরা যে কোনো একটা ডেটা ধরে করবো, আমরা হয় এই দুটো ধরে করতে পারি কিংবা এটা ধরে করতে পারি। এটা ধরে করলে 15 নাম্বার প্লাস করতে হবে, আর এটা ধরে করলে 35 নাম্বার মাইনাস করতে হবে। আমি এটা ধরেই করছি, যে আমরা জানি কি 10% মানে কত, 50 নম্বর। 10% মানেই হচ্ছে 50 নম্বর। তাহলে ও যদি 30% পায় তাহলে কত পাই দেখে নিচ্ছি। 30% পেলে কত পাবে, এদিকের 5 গুণ হচ্ছে তাহলে এদিকেও 5 গুণ, এটা এর 5 গুণ হচ্ছে তাহলে এদিকেও আমরা 5 গুণ করব।
5 3 15, মানে 150 নম্বর। 30% মানে কত নাম্বার? 150 নম্বর। কিন্তু 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য কিন্তু ফেল করেছিল। মানে কি 15 নম্বর আরো ওকে পেতে হতো। তাহলে এই যে 150 নাম্বার, তার সঙ্গে আরো 15 নাম্বার ওকে পেতে হবে যদি সে পাস করতে চায়। তাহলে 150 সঙ্গে 15 যোগ করলে আমাদের হচ্ছে 165 নাম্বার। তাহলে এই নম্বরটা আমাদের কি 5 নম্বর। জানতে চেয়েছি ফাইনালি আমাদের যে কত পার্সেন্টেজ, মানে 100-র উপর কত। 500-র উপর ওকে কত পেতে হবে? 165 পেতে হবে পাস করতে গেলে। তাহলে 500-র উপর পাস করতে গেলে পেতে হয় 165। 100-তে কত? 100%-এ কত? শূন্যগুলো কেটে দাও। 5 দিয়ে এটা কাটাকাটি করলে 5 3 15, 5 3 15, তাহলে 33%। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 38 নম্বর অঙ্ক দেখো, বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা? তাহলে প্রাথমিক বললে আমাদের কি করতে হয়? 100 সবসময় উপরে করতে হয়, তাই তো? তো সেটাই করবো, যে 20,900 ইন্টু 100 বাই, প্রথমে কি হয়েছে? প্রথমে 10% বেড়েছে, তার মানে 110 হবে। তারপর তারপর 5% কমেছে, তাহলে উপরে আবার 100 হবে, আর নিচে 5% কমেছে, তার মানে 100 থেকে 5 বিয়োগ 95। এবার এটা কাটাকাটি করতে হবে। এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কাটলাম, এই সংখ্যাটা 11 দিয়ে চলে যাচ্ছে কাটাকাটি, 11 দিয়ে কাট করছি। 11-কে 11, 9 11 99, আর একটা শূন্য। আর 19 দিয়ে কাটছে, এটা 19 10-এ 190, 19 5-এ 95, 5 দুগুণে 10। তাহলে 2 এর পর 1 2 3 4, তাহলে 20,000 আমাদের অ্যান্সার হবে। সঠিক উত্তর আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 39 নম্বর অঙ্ক, একটি শহরের জনসংখ্যা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000। 2 বছরে 18,000 হয়ে যাচ্ছে। 18,000 হচ্ছে 2 বছরে ছিল, এখন কত আছে? এখন আছে 12,000। তাহলে যদি বিয়োগ করি তাহলে আমরা দেখছি 6,000 বেড়ে যাচ্ছে। এই যে 6,000 বেড়ে যাচ্ছে 2 বছরে। তাহলে জানতে চেয়েছে 6 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে 2 বছরে যদি 6,000 বেড়ে যায়, তাহলে 6 বছরে কত বাড়বে বের করে নেবো। 6 বছরে কত বাড়বে? 2-এ যদি 3 করে বাড়ছে, মানে 1-এ 3 করে বাড়ছে, তাহলে 6-এ ঐকিক নিয়ম করে নিতে পারো। 6,000 গণিত 6 বাই 2 3, তাহলে কত হচ্ছে? 18,000 বাড়ছে। 6 বছর পর কত বাড়ছে? 18,000। কিন্তু জানতে চেয়েছে 6 বছর পর জনসংখ্যা কত হবে। এটা 6 বছরে বাড়ছে, কিন্তু 6 বছর পর কত হবে? এখন কত ছিল আমাদের? এখন ছিল 12,000। 6 বছরে বেড়েছে কত? 18,000। তাহলে 12,000, তার সঙ্গে আরো 18,000 যোগ হবে, তবেই তো 6 বছর পর। যদি বলতো 6 বছরে কত বেড়ে কত বাড়বে, তাহলে হতো 18,000, কিন্তু 6 বছর পর বলেছে, তার মানে 12,000 তার সাথে 18,000 আরো বাড়বে, টোটাল আমাদের হবে 30,000। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর অঙ্ক, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। ছাত্র 2 হলে ছাত্রী বলেছে 3 অনুপাতে। তাহলে আনুপাতিক যদি এরকম দিয়ে দেয়, আমরা ধরে নিচ্ছি এটা 200, মানে 100 করে গুণ করলাম, আর এটা 300। পার্সেন্টেজের অঙ্কে আমরা 100 করে গুণ করলাম, কারণ হিসেবের সুবিধার জন্য। 2 3 ধরেও করা যেত, কিন্তু এভাবে করলে সুবিধা হয়, তাই দুই ক্ষেত্রেই আমরা 100 গুণ করলাম। কারণ অনুপাতের নিয়মে কি হয়, এদিকে আমরা 100 গুণ করলে এদিকেও 100 গুণ করতে হয়। পরের লাইনে দেখো বলেছে, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 20% ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয়, এখানের মধ্যে দেখো দুটো ভাগ হবে। একটা বলেছে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। জানতে চেয়েছে আমাদের ফাইনালি যে তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। তাহলে 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে বাকিটা নিশ্চয়ই অপ্রাপ্তবয়স্ক। তার মানে ছেলেদের মধ্যে 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর মেয়েদের মধ্যে 30% যদি প্রাপ্ত হয়, তাহলে 70% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক।
আমাদের তো এটা জানতে চাইনি, আমাদের এটাও জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে অপ্রাপ্তবয়স্কের সংখ্যা। তাহলে আমরা বের করবো যে 200-র মধ্যে 80% কত হচ্ছে। 200-র 80%, তার মানে 80/100। শূন্যগুলো কেটে দাও, তাহলে হচ্ছে 160। আর এখানে 300-র মধ্যে 70%, 300-র 70%, 210। তাহলে 200-র মধ্যে 160 জন ছাত্র হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর 300-র মধ্যে 210 জন ছাত্রী হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। টোটাল জানতে চেয়েছে যে টোটালের মধ্যে কত পার্সেন্টেজ। তাহলে 160 আর 210 যদি আমরা যোগ করি তাহলে পাবো টোটাল 370 জন আছে যারা কি অপ্রাপ্তবয়স্ক, ছেলে এবং মেয়ে মিলে, ছাত্রছাত্রী মিলে। আর টোটাল ছাত্রছাত্রী স্কুলে কত ছিল? 200 জন আর 300 জন, মানে টোটাল 500 জন। তাহলে এটাও 200 প্লাস 300 সমান হচ্ছে 500 জন। এটা 500 জন টোটাল, তার মধ্যে অপ্রাপ্তবয়স্ক কত পেলাম? এই যে 160 আর 210 মানে 370। তাহলে এর মধ্যে 370 জন অপ্রাপ্তবয়স্ক। তাহলে 100-তে কত? যেহেতু জানতে চেয়েছে যে সংখ্যার হার কত, পার্সেন্টেজ, তাহলে 500-র মধ্যে 370 ইন্টু 100%। এখানে দুটো শূন্য কাটছি, এখানে দুটো 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 4 20, 74%। অপশন আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। 41 কি বলেছে? এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? প্রথমে প্লটিং করে নেবো যে এ বি সি, এর আয় বি এর থেকে 10% কম, তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে 90। এই শূন্য আর শূন্য কেটে নিলাম সুবিধার জন্য। পরের লাইনে বলেছে বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি যদি 100 হয় তাহলে বি কত হবে? 20% কম, তার মানে 80। এখানেও তাই করলাম, একটা শূন্য কেটে দিলাম। এবার প্লটিং করার নিয়ম কি? এখানে 10 থাকলে এখানেও আমাদের 10 লিখতে হয়, আর এখানে 8 থাকলে এখানেও 8ই লিখতে হয়। এবার গুণ করতে হয়, 8 9 72, 8 10 80, 10 10 100। আমরা এগুলো আনুপাতিক ভাগ হারে আমাদের হিসাবে পেয়ে গেলাম যে 72, 80 আর 100 এবিসি এর পরিমাণ। কিন্তু ওরা বলেছে সি এর আয় 200 টাকা হলে, সি এর আয় আমাদের হিসাবে কত বেরিয়েছে? 100, কিন্তু ওরা বলছে কত? ওরা বলছে 200। তার মানে কত গুণ বেশি? 2 গুণ বেশি। জানতে চেয়েছে যে এর আয় কত। এ আমাদের দেখতে পাচ্ছি 72। অনুপাতের নিয়মে কি? একজনকে যত দিয়ে গুণ করব সবাইকে ঠিক তত দিয়েই গুণ করতে হয়। তাহলে এদিকে 2 গুণ বেশি বলেছে, তাহলে এদিকেও আমাদের কি হবে? 2 গুণ বেশি হবে। তাহলে 72-কে 2 দিয়ে গুণ করলে আমাদের আসে 144। তাহলে এটাই উত্তর হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে প্লট করলাম, প্লট করে তারপরে দেখো 100 বেরিয়েছে আমাদের হিসাবে, কিন্তু ওরা ডবল বলছে, সেই জন্য এদিকেও আমাদের ডবল করতে হলো। এটা অনুপাতের চ্যাপ্টারের প্লটিং মেথড। অনুপাত যখন করাবো তখন সেই ভিডিওতে আমি সবটাই বলে দেব। 42 নাম্বার অঙ্ক। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। তাহলে আয়ের অঙ্ক চলে এসছে যখন, তখন ইনকাম, সঞ্চয় আর খরচ বা ব্যয়, এই তিনটে জিনিসই হয়। এক ব্যক্তি তার আয়ের প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। 100 যদি তার ইনকাম হয় তাহলে 20% সঞ্চয় করে, মানে 20 টাকা সঞ্চয় করে। তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই খরচা করে, তার মানে 80 টাকা খরচা করছে। পরের লাইনে বলেছে তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তার আয় যদি শতকরা 10%, তাহলে আগে ছিল 100, এখন 10% বৃদ্ধি পেলো, মানে 110 হলো। জানতে চেয়েছে তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে। তাহলে তার সঞ্চয়, সে প্রতি বছর কত সঞ্চয় করে? 20% সঞ্চয় করে। তাহলে এই বছরও তো 110 টাকা ইনকাম করছে, তাহলে এই 110-এর ওপর 20% সঞ্চয় করবে। তাহলে 110-এর 20% কত হচ্ছে দেখে নেবো। 110-এর 20% মানে 110 গণিত 20/100। এখানে শূন্য শূন্য কাটলাম, তাহলে 11 দুগুণে কত হচ্ছে? 22 টাকা। তাহলে এই 22 টাকা কি করছো? সঞ্চয় করছে। যে বছর ওর ইনকাম 110 টাকা হয়েছে সে বছর 22 টাকা সঞ্চয় করছে। জানতে চেয়েছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এই ব্যয়টাকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে সঞ্চয় আগে কত ছিল? 20 ছিল, এখন কত হয়েছে? 22 হয়েছে। কত বেড়েছে? 2 বেড়েছে।
22 থেকে 20 বিয়োগ করলে 2 বেড়েছে। কার থেকে বেড়েছে? আগে ছিল 20, এর থেকে 2 বেড়েছে। তাহলে 20-তে বেড়েছে 2, 100-তে কত? 0 0, এই 2 2, তাহলে 10%। এটাই উত্তর। অপশন আমাদের বি হয়ে যাবে সঠিক উত্তর। 43 নম্বর অঙ্ক, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? দেখো আয়তক্ষেত্রের অঙ্ক হলেও এটা আয়তক্ষেত্রের কোনো ফর্মুলা আমরা এখানে ইউজ করব না, পার্সেন্টেজের যে সাকসেসিভ মেথড আমি করেছি সেই মেথডে আমরা করব। তাহলে প্রথমে 100 ছিল জমির দৈর্ঘ্য, 15% বৃদ্ধি পেয়েছে। প্রথমে 100 ছিল, 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 115/100 যেহেতু বৃদ্ধি। তারপরে বারে 12.5% হ্রাস পেয়েছে। 12.5% বলতে 100 থেকে 12.5 যদি আমরা কমিয়ে দিই তাহলে কত আসছে? 87.5/100। এই পয়েন্টটা তোলার জন্য নিচেতে একটা 10 অ্যাড করলাম। এবার কাটাকাটি যদি করি 100 100 কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে 5 2 10, 5 3 15, এটা 5 20 100, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 7 35, 5 5 25, এটা 5 4 20, 5 দিয়ে আবারও কাটছি, 5 2 10, 5 3 15, 5 5 25, তাহলে 23-কে 35 দিয়ে গুণ করলে আমাদের ফাইনালি পাচ্ছি 5 3 15, 3 3 9, 5 2 10, 19, 19 20, 2 3 2 6, 7 8, তাহলে উপরে পাচ্ছি আমাদের 805 আর নিচেতে আমাদের 4 2 8। তাহলে 805-কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসছে? 100 দিলাম, পয়েন্ট দিয়ে একটা 0, 6 8 48, তাহলে 100.6 এরকম আসছে। কারণ অপশন দেখতে হবে আমাদেরকে। অপশনে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যান্সার হওয়ার চান্স রয়েছে, একটা হচ্ছে যে বি নাহলে ডি, কারণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে পুরোটা করে দেখছি, 2 হচ্ছে 0 নামছে, 8 2 16, 4 পয়েন্টের জন্য একটা 0, 5 8 40, তাহলে দেখো 100.625 আসছে। ফাইনালি আমাদের আসছে 100.625। তার মানে আমরা জানি সবসময় যে 100টা আমাদের বেস ভ্যালু, সেখান থেকে কত বেড়ে গেছে? এই যে 0.625 বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে যে 0.625% বৃদ্ধি পেয়েছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 44 নম্বর অঙ্ক কি বলেছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? তাহলে ময়দার মূল্য আগে ছিল 100, এখন 25% কমে গেছে, তাহলে হয়েছে 75। তাহলে এটার দাম পেয়ে গেলাম। এগুলোকে ছোট করে নিলে 25 দিয়ে 3 25 75, 4 25 100, তাহলে এগুলো আমরা পেলাম কি? দামের অনুপাত পেলাম, যে ময়দার যে দামটা তার অনুপাত। তো দামের অনুপাতের সঙ্গে জিনিসের অনুপাত সবসময় উল্টো হয়, রিভার্স হয়। তাহলে দামের অনুপাত যদি আমাদের হয় 4:3, তাহলে জিনিসের অনুপাত কি হবে? 3:4। এটা সবসময় ব্যতিক্রম হয়, এটা আমরা জানি। কারণ এখানে যদি 4 টাকা যখন জিনিসের দাম ছিল তখন জিনিস কত পাওয়া যাচ্ছিল? 3 কেজি। আবার যখন দাম দেখো কমে গেল, 3 টাকা হয়ে গেল, তখন জিনিস পাওয়া যাচ্ছে 4 কেজি। তো এটা মনে রাখতে হবে যে দামের সাথে জিনিসের অনুপাত সবসময় রিভার্স হয় বা উল্টো হয়। তাহলে আমরা দেখছি 3 কেজি আর 4 কেজি পাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে বলেছে প্রশ্নতে 5 কেজি বেশি পাওয়া যায়। তাহলে আমাদের হিসাবে 3 আর 4-এর ডিফারেন্স কত হচ্ছে? 1 কেজি, কিন্তু এটা তো 5 কেজি ডিফারেন্স হওয়া দরকার ছিল। তাহলে ডিফারেন্সটা 5 কেজি আনার জন্য আমরা কি করব? উভয় দিকে 5 করে গুণ করব। তাহলে 3-কে 5 দিয়ে গুণ করব আর 4-কেও 5 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে কত? এটা হবে 20 কেজি আর এটা হবে 15 কেজি। এবার কিন্তু ডিফারেন্সটা 5 কেজির ডিফারেন্স চলে এসছে। জানতে চেয়েছে যে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? বর্তমান বলতে আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই, আমাদের বর্তমান মানে এখন এটা। তাহলে এখন 20 কেজি যে ময়দা সেটা পাওয়া যায় কত? 45 টাকাতে। 45 টাকাটা মানে প্রশ্নতেই মেনশন করেছে। এখন 20 কেজি যে ময়দা পাওয়া যায় সেটা 45 টাকাতে পাওয়া যায়। তাহলে 20 কেজি ময়দার দাম যদি 45 টাকা হয়, তাহলে 1 কেজি ময়দার দাম কত হবে? 45/20। কাটাকাটি করলে 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 9 45। তাহলে 9-কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে 4 2 8,
এক, 4 2 8, 4 5 20, 2.25। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 45 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে দেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে প্রথমে আমরা ধরে নিই বাক্সতে 100%ই ছিল, সেখান থেকে 40% টাকা তুলে নিয়েছে। 40% যদি তুলে নেয় তাহলে পড়ে থাকছে কত, 60%, বাকিটা পড়ে থাকছে। অবশিষ্টের মানে এই যে অবশিষ্ট, এইটার 60-এর 40% পুনরায় বাক্সতে রাখা হয়েছে, তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো সঙ্গ নেই। এই যে 60%-এর 40% আবার বাক্সতে ভরে দেওয়া হয়েছে, তাহলে 60% তো আছেই, এছাড়াও এর 40% মানে 60-এর 40% হচ্ছে আমাদের 24 টাকা। তাহলে 24 টাকা আবার পুনরায় কি করেছে, বাক্সতে ভরে দিয়েছে। তাহলে টোটাল বাক্সতে এখন কত হলো, 60 প্লাস 24, তাহলে 84%। জানতে চেয়েছে যে এতে 144 টাকা বাইরে থাকলে, তাহলে এখন বাক্সতে যদি 84% থাকে তাহলে বাইরে কত আছে, বাইরে নিশ্চয়ই বাকিটা আছে। 100% থেকে যদি 84% বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 16%। এই যে 16% এইটাই তো বাইরে আছে, তার মানে 16%-এর ক্যাপাসিটি হচ্ছে 144 টাকা। জানতে চেয়েছে যে প্রথমে বাক্সে কত টাকা ছিল, এই যে বাক্সে ছিল 100%, তাহলে 100% মানে কত, ঐকিক নিয়মে করে নাও, 144 গুণ 100 বাই 16। 2 দিয়ে কাটছি, 2 8 16, 2 7 14, 2 2 4, 8 9 72, 9-কে 100 দিয়ে গুণ করলে 900। অপশন সি, ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি।